এমএস্ট এডুকেশনের পক্ষ থেকে তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ আমি তোমাদের একটি মজার অধ্যায় নিয়ে আলোচনা করব, তা হলো খাজনা। আর খাজনার আজকে প্রথম ক্লাসের আলোচ্য বিষয় হলো খাজনা কাকে বলে এবং অর্থনৈতিক খাজনা কি, খাজনা কেন দেবো। এই তিনটা টপিক্সের উপরে আজকে আমরা আলোচনা করব। আশা করি আজকের পর থেকে তোমাদের যে খাজনা কাকে বলে, অর্থনৈতিক খাজনা কি বা খাজনা কেন দেবো, এই তিনটা টপিক্স নিয়ে কোনো সমস্যা হবে না। তোমাদের আরেকটা কথা বলি, আমার ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে দেওয়া আছে, তোমরা চাইলেই প্রত্যেকটি ক্লাস সিরিয়ালভাবে দেখতে পারো। তাহলে চলো আমরা জানি খাজনা কাকে বলে। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা বলো খাজনা কাকে বলে। তোমরা যে যেটা পারো ওইটাই বললো খাজনা কাকে বলে। একটু ভাবো যে খাজনা কাকে বলে, একটু ভাবো খাজনা কাকে বলে। অধ্যায়টা কিন্তু অত্যন্ত মজার একটি অধ্যায়, যেটা আমাদের বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে। একটু ভাবো, বুঝতে পারছি। তোমরা ভাবছো স্যার আমরা গ্রামে যারা বসবাস করি, আমি গ্রামের কথা বলতেছি, গ্রামে যারা বসবাস করে তারা আমরা সবজি বা তরকারি যে কোনো সবজি বাজারে বিক্রয় করার শেষে একজন ব্যক্তি এসে বলে যে খাজনাটা দাও, কত টাকা বিক্রয় করছো। তখন তুমি 500 টাকা বিক্রয় করে বোঝো, তখন তো বলি আমি 500 টাকা বিক্রয় করছি। তখন ওই ব্যক্তি বলে যে শতকরা তোমাকে 10 টাকা খাজনা দিতে হবে। তখন আমি বলি কয় টাকা, যে 500 টাকা, তাহলে খাজনা কয় টাকা, 50 টাকা। ওই ব্যক্তি বলে আমাকে 50 টাকা খাজনা দাও, তখন আমি আমার 500 টাকা থেকে 50 টাকা খাজ দিই। তাহলে আমরা আমাদের ভাষায় বলতে পারি কি, যে স্যার আমরা আমাদের বাজারে যে পণ্যগুলো বিক্রয় করি ওই বিক্রয়ের অর্থ থেকে যে নির্দিষ্ট পরিমাণ একটি নির্দিষ্ট হারে অর্থ বাজার কমিটি বা বাজার কমিটির সদস্যকে দেওয়া হয়, ওইটাকে খাজনা বলে। ঠিক আছে কথা বলো? না, ঠিক নেই। এইটাকে আমরা কখনো অর্থনীতির ভাষায় খাজনা বলতে পারি না। আমি একটা অর্থনীতির ছাত্র হিসাবে এটাকে আমরা কখনোই অর্থনীতির ভাষায় খাজনা বলবো না। তাহলে স্যার খাজনা কাকে বলে? চলো আমরা জানি খাজনা কাকে বলে। খাজনা কাকে বলে? ভূমি ও অন্যান্য উপকরণ যার যোগান সাময়িকভাবে সীমাবদ্ধ, যে সকল সম্পদের ন্যূনতম যোগান দামের চেয়ে অতিরিক্ত দাম দেওয়া হয় তাকে খাজনা বলে। আমরা যদি বলে খাজনা কাকে বলে, এই সংজ্ঞাটাই আমরা দেব যে ভূমি ও অন্যান্য উপকরণ যার যোগান সাময়িকভাবে সীমাবদ্ধ, যে সকল সম্পদের ন্যূনতম যোগান দামের চেয়ে অতিরিক্ত দাম দেওয়া হয় তাকে খাজনা বলে। এটাকে বলা হয় খাজনা। এরপরে বিভিন্ন অর্থনীতিবিদগণ খাজনাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন। যেমন অধ্যাপক মার্শাল বলছেন, অধ্যাপক মার্শালের মতে জমি ও অন্যান্য প্রকৃতির মুক্ত দান থেকে প্রাপ্ত অর্থকে খাজনা বলে। এটা কার মতে বলো? অধ্যাপক মার্শালের মতে। এরপরে ডেভিড রিকার্ডো বলতেছে কি, জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির উৎপাদনের যে অংশ জমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে। এটা অধ্যাপক মার্শাল এবং অধ্যাপক ডেভিড রিকার্ডের মধ্যে খাজনা। তাহলে তোমার প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে, যদি কখনো অর্থনীতিবিদের নাম উল্লেখ করে বলে যে অধ্যাপক মার্শালের মতে খাজনা কাকে বলে, তখন অবশ্যই তোমার অধ্যাপক মার্শালের সংজ্ঞা দিতে হবে। যদি বলে ডেভিড রিকার্ডের মতে খাজনা কাকে বলে, তখন অবশ্যই তোমার ডেভিড রিকার্ডের সংজ্ঞা দিতে হবে। আর যদি বলে শুধু খাজনা কাকে বলে, তখন তুমি এই তিনটা সংজ্ঞার যে কোনো একটা সংজ্ঞা দিতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি খাজনা কাকে বলে এটা নিয়ে কোনো সমস্যা নেই। এরপর আমরা জানবো অর্থনৈতিক খাজনাটা কি। অর্থনৈতিক খাজনাটা কি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনৈতিক খাজনা। আর এটা কিন্তু প্রশ্ন তোমাদের আসছিল, তোমাদের এই প্রশ্নটা আসছে যে অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করে। এটা আসছে তোমাদের যশোর বোর্ড 2019 সালে এই প্রশ্ন আসছে, অর্থনৈতিক খাজনার পরিমাণটা নির্ণয় করো। এটা আসছে 2019 সালে। তাহলে আমরা এখন জানবো অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করব। চিত্র থেকে আমরা
অর্থনৈতিক খাজনার পরিমাণটা নির্ণয় করব। চিত্র অঙ্কন করব, এরপরে কাজকে আমাদের অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করা। একটু খেয়াল করো, আমরা অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নটা আসছিল 2019 সালে যশোর বোর্ডে, যে অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করো। এটা আমার জমির যোগান রেখা, একটু মনোযোগ দাও। এ এস এল ই ও এল ডব্লিউ, এগুলো বিন্দু। লম্বকে আচ্ছা, লম্বকে শ্রমের দাম, শ্রমের দাম, আর ভূমধ্যকে শ্রমের পরিমাণ, শ্রমের পরিমাণ। তোমাদের চিত্রগুলো বুঝতে আরো সহজ হবে যাদের কাছে এই যে অক্ষরপত্র বইটা আছে, অক্ষরপত্র এই বইটা আছে, এই বইটা পেজ বের করো। এটা পার্ট তোমার 1 থেকে 2 পার্ট, 1 থেকে 2 পার্ট, এই বইটা বের করো। তাহলে তোমাদের একদম স্পষ্ট, কোনো প্রশ্নের মধ্যে কোনো সমস্যা থাকবে না। কিন্তু এই বইটা বের করতে পারো, তোমরা বের করে দেখো। এই জায়গাটা দেওয়া আছে, এই জায়গা বলছে যে অর্থনৈতিক খাজনার পরিমাণটা নির্ণয় করো। আমরা এই চিত্র নিচ্ছি এবং এটা থেকেই অর্থনৈতিক খাজনার পরিমাণটা ইনশাল্লাহ বের করব। তাহলে অর্থনৈতিক খাজনার পরিমাণটা কোন অঞ্চল নির্ভর করে, কোন অঞ্চলকে অর্থনৈতিক খাজনা বলা হয়? খেয়াল করো, একটু মনোযোগ দাও। যে ভূমিকে কিন্তু আমার ভূমিকে শ্রমের পরিমাণ ভূমিকে, আর লম্বকে শ্রমের দাম। ভূমিকে শ্রমের পরিমাণ, লম্বকে শ্রমের কিন্তু দাম দেখানো হয়েছে। এ এস এল এটা কি রেখা? শ্রমের যোগান রেখা, অবশ্যই শ্রমের যোগান রেখা। কি বলছে বলো? এ এস এলটা কি রেখা? শ্রমের যোগান রেখা। এটা আমার এই বিন্দুতে কিন্তু ছেদ করছে, এই বিন্দুতে আমার ছেদ করতে। তাহলে অর্থনৈতিক খাজনাটা নির্ভর করে বা কোন অঞ্চলকে আমি অর্থনৈতিক খাজনা বলবো, একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। এই টপিকসটা যদি তুমি বুঝতে পারো, তোমার অর্থনৈতিক খাজনা নিয়ে কোনো সমস্যা কিন্তু হবে না। এই চিত্রটা আসতে পারে এইভাবে, একটু মনোযোগ দাও, এইভাবে আসতে পারে। কিন্তু এই দেখো, এই দেখো আসতে পারে এইভাবে। এটা এ দিলাম, এইটা এস এল ও, এটা ই দিছি, এটা আমার ডাব্লু, এটা এল ও এল পি এল। আমার চিত্র কিন্তু এইভাবে আসতে পারে। এই জন্য আমি বলতেছি চিত্রটা একটু মনোযোগ দাও, যে এই চিত্র থেকে আমার অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করতে হবে। এই চিত্র থেকে আমাকে অর্থনৈতিক খাজনার পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে অবশ্যই আমার বেসিক জানতে হবে। আমি যদি বেসিক না জানি তাহলে অর্থনৈতিক খাজনার পরিমাণ নির্ণয় করা সম্ভব না। তাহলে আমরা জানি অর্থনৈতিক খাজনাটা ওইটাই হবে শ্রমের যোগান রেখার উপরে যে দামটা থাকবে, শ্রমের দাম। এ এস এল শ্রমের যোগান রেখা, এর উপরে আছে দাম কত বড়, দাম আছে কত, এ থেকে ডাব্লু পর্যন্ত। তাহলে এই অংশকে বলবো আমরা অর্থনৈতিক খাজনার পরিমাণ। তাহলে নিয়মটা কি বলো? শ্রমের যোগান রেখার উপরে এই যে এ এস এল শ্রমের যোগান রেখা, এর উপরে দাম আছে এ ডাব্লু, এই পুরো অংশকে বলবো আমরা অর্থনৈতিক খাজনা। সহজ ভাষায় একদম সিম্পল নাও, শ্রমের যোগান রেখার উপর অংশকে অর্থনৈতিক খাজনা বলে। এখন তোমাদের কাছে প্রশ্ন, তাহলে বলো তো এই চিত্রে অর্থনৈতিক খাজনার পরিমাণ কত? বলো, এই চিত্রে অর্থনৈতিক খাজনার পরিমাণ কত? যদি এটা পারো তাহলে বলবো তোমার এই চিত্র ক্লিয়ার। আর এই চিত্র ক্লিয়ার মানে তোমার 4 মার্ক ক্লিয়ার। বলো, এই জায়গা আমার অর্থনৈতিক খাজনার পরিমাণ কত? হ্যাঁ, ঠিক আছে, তোমার অ্যান্সার ঠিক আছে। এই অংশে আমার অর্থনৈতিক খাজনার পরিমাণ, ঠিক আছে। তার মানে তুমি চিত্রটা একদম ক্লিয়ার। এই যে শ্রমের যোগান রেখা এ এস এল
এর উপরে দাম কত ও ডাব্লু, তাহলে অর্থনৈতিক খাজনার পরিমাণ আসতেছে আমার, তো এটা আমি জ্যামিতিক আকারে লিখতে চাই ও এ ই ডাব্লু, এটা আমার অর্থনৈতিক খাজনার পরিমাণ। আশা করি তোমাদের অর্থনৈতিক খাজনার পরিমাণ এই প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যদি তোমরা ব্যাখ্যা দিতে চাও তাহলে কিভাবে দিবে, গাণিতিকভাবে নির্ণয় করছে যে অর্থনৈতিক খাজনার পরিমাণ, নৈতিক খাজনার পরিমাণ, একটু মনোযোগ দাও। মোট দাম থেকে ও ডাব্লু ই এল থেকে ও ডাব্লু ই এল থেকে বাদ দেবো কোন অংশ, বাদ দেবো এই অংশ বাদ দেবো, ও এ ই ডাব্লু, সরি ও এ ই এল, ও এ ই এল, তাহলে মনোযোগ দাও, ও ডাব্লু ই এল থেকে বাদ দিচ্ছি কিনা ও এ ই এল, বাসে কতটুকু এ ডাব্লু ই, তাহলে অর্থনৈতিক খাজনার পরিমাণ এ ডাব্লু ই, এটা আমার অর্থনৈতিক খাজনার পরিমাণ। আশা করি তোমাদের অর্থনৈতিক খাজনার পরিমাণ এই প্রশ্ন নিয়ে বা এই টপিকের উপর কোনো সমস্যা ইনশাল্লাহ নেই। এরপরে আমাদের আলোচ্য বিষয় হলো আমরা কেন খাজনা দেব, আমরা কেন খাজনা দেব। এটা কিন্তু তোমাদের বই পার্ট 3 আছে, পার্ট 3 তোমরা অবশ্যই বইটা বের করতে পারো, তাহলে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। আমরা কেন খাজনা দেব, প্রশ্ন আসতে পারে না, আমরা কেন খাজনা দেব। তোমরা সবাই এই বইটা হাতে নাও, অক্ষরপত্র এই বইটা কাছে নাও, আমরা কেন খাজনা দেব এটা পার্ট 3, পার্ট 3টা বের করো এবং বইটা মিলাও। আমি তোমাদের পড়েই শোনাই, একটু মিলাও। যে অস্থিতিস্থাপক যোগান, আমরা প্রশ্ন এভাবে আসে আমরা কেন খাজনা দেব ব্যাখ্যা করো। তাহলে 1 নম্বর পয়েন্টটা কি, অস্থিতিস্থাপক যোগান। প্রশ্ন স্যার অস্থিতিস্থাপক যোগানটা কি? দেখো অস্থিতিস্থাপক যোগান হলো যে উপকরণের যোগান বৃদ্ধি পায় না। বলো তো আমাদের জমির পরিমাণটা কি আসলে বৃদ্ধি পাচ্ছে? বলো না, আমাদের জমির পরিমাণ বরং সে হ্রাস পাচ্ছে। কীভাবে হ্রাস পাচ্ছে স্যার? প্রত্যেক বছর বন্যায় কিন্তু আমাদের নদী ভাঙতেছে, আর নদী ভাঙার কারণে আমাদের জমির পরিমাণটা হ্রাস পাচ্ছে, তাহলে আমাদের জমি কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। এই জন্য এই জমিকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক যোগান। আবার জমির পরিমাণ যেহেতু বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু আমার জমির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, আর চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে খাজনা সৃষ্টি হচ্ছে। স্যার কীভাবে চাহিদা সৃষ্টি হচ্ছে? প্রতিনিয়ত কিন্তু আমার জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে জনসংখ্যা বৃদ্ধি পেলে খাদ্যর চাহিদা বাড়বে, তো খাদ্যর চাহিদা যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমার ওই যে জমির দাম বৃদ্ধি হবে, জমির দামটা বৃদ্ধি হবে, এটাকে বলা হয় খাজনা। তাহলে 1 নম্বর পয়েন্ট অস্থিতিস্থাপক যোগান, যার কারণে জমিতে খাজনা সৃষ্টি হয়। তোমার এই জায়গায় চিত্র দেওয়া আছে, এই দেখো ভূমি, এই জমির পরিমাণ কি আছে? জমির যোগান আমার স্থির আছে। জমির যোগান কি আছে বলো? জমির যোগান আমার স্থির আছে। চাহিদা বৃদ্ধি পেলে খাজনার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি হবে, খাজনার পরিমাণটা বৃদ্ধি হবে। D1 D2 D3, D1 D2 D3, এটা এস দাও, ও দিলাম R1 R2 R3। খাজনার পরিমাণ, ভূমিকা কি? জমির পরিমাণ, একটু মনোযোগ দাও। দেখো খাজনাটা কিভাবে সৃষ্টি হয়। চিত্রে ভূমিকে জমির পরিমাণ এস লেখা, জমির যোগান লেখা। জমি তোমার বাড়বেও না বরং সে কমবে,
তাহলে জমি কিন্তু বড়, জমিটা স্থির আছে আমার। এস এস তো আমার জমির যোগান রেখা, আর লম্বকে খাজনার পরিমাণ। যখন আমার জমির চাহিদা ছিল D1, ছিল আমার কি D1, এটা যদি আমি বিন্দু দেই, যেহেতু তোমাকে বিন্দু দেওয়া নাই, আচ্ছা আমি বিন্দু না দিয়ে দেখা দিচ্ছি। জমির চাহিদা যদি আমার D1 হয়, সেক্ষেত্রে খাজনার পরিমাণ R1। এরপরে আমার জনসংখ্যা বৃদ্ধি পাইছে, জনসংখ্যা বৃদ্ধি পাইছে, তাহলে আমার খাদ্যের পরিমাণটা বাড়াতে হবে। এর জন্য জমির চাহিদা বৃদ্ধি পাইছে, আর জমির চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে অবশ্যই খাজনাটাও বৃদ্ধি হবে। তাহলে জমির চাহিদা বৃদ্ধি পেয়ে D1 থেকে D2 হয়েছে, যখন চাহিদা বৃদ্ধি পেয়ে D থেকে D2 হয়েছে, এমত অবস্থায় খাজনার পরিমাণটাও বৃদ্ধি পেয়ে R থেকে R2 হয়েছে। তাহলে দেখো খাজনার পরিমাণ বাড়ছে না কমছে? অবশ্যই বাড়তেছে। এরপরে জমির চাহিদা আমার D2 থেকে D3 হয়ে গেছে, খাজনার পরিমাণটা বৃদ্ধি পেয়ে R থেকে R2 হয়েছে।